জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ছাদ থেকে ইন্দ্রবাবু কি করে পড়ে গেলেন? কেন তাকে সামনে রাখুন? উত্তর দাও। শোনো, তোমার এই কাগজের সইতে না আমি বিশ্বাস করি না। কাগজের সইতে বিশ্বাস করার দলে মিতুল পড়ে না। আমি সম্পর্কে টানে বিশ্বাস করি, টানে। টান মানে বোঝো? টান মানে শুধুমাত্র মানুষটার বিপদের কথা আজ করে মন্দির থেকে সেই টানে আমি এখান অব্দি চলে এসেছি। পিসিমণি, পিসিমণি, তুমি আমাকে জিজ্ঞেস করতে বলেছিলে না? আমি ভোলে বাবাকে জিজ্ঞেস করেছি এই সম্পর্কের পরিণতি কি হতে পারে, আর উনি বারবার আমায় ইঙ্গিত দিয়েছেন। তাই আমি এখন বিশ্বাসের সাথে জোর গলায় বলতে পারি, ইন্দ্রবাবুর থেকে তার মিতুলকে আলাদা করবে এরকম মানুষ এখনো পৃথিবীতে জন্মায়নি। কলি দিদি, একটু লেবু জল নিয়ে এসো তো। আমি এক্ষুনি যাচ্ছি মিতুল। আর একটা কথা কান খুলে শুনে রাখো, ইন্দ্রবাবুকে আগলানোর জন্য, ওনাকে সামলে রাখার জন্য ওই ঘরে শুধুমাত্র আমি থাকবো, শুধুমাত্র আমি। ওই ঘর স্বামী আমার ছিল, আমারই থাকবে। পঞ্চাদা, শুভদা, ইন্দ্রবাবুকে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। পঞ্চাশ, আস্তে আস্তে, সাবধানে, সাবধানে। সিমি, তুমি এগো, আমি আসছি। মিতুল, তুমি আবার আমার জীবনটা বাঁচিয়ে দিলে। চুপ। আমরা না একে অপরের পরিপূরক। তোমার কিছু হলে আমি ঝাঁপিয়ে পড়ব, আমার কিছু হলে আমি জানি তুমি ঠিক আমায় বাঁচিয়ে নেবে। এটাই তো স্বাভাবিক। আর একটা কথা, আমার অনুমতি ছাড়া না যমও তোমার কাছে আসতে পারবে না। সেটাই, তুমি যে বাংলার শেষ স্বাধীন রানী, তুমি না পারমিশন দিলে এন্ট্রি নেবে কি করে? এবার ঠান্ডা মাথায় ভেবে একটা কথা বলো তো, তুমি ছাদ থেকে পড়ে গেলে কি করে? জানি না মিতুল, আমি নেশার ঘরে ছিলাম, হঠাৎ যে কি হয়ে গেল। ইন্দ্রবাবুর মঙ্গলের জন্য গুরুদেব আসছেন, ব্যবস্থাপনায় আমি কোনো ত্রুটি রাখবো না। এই তো তুই আছিস আর আমার কোনো চিন্তা নেই। একদম ঠিক কথা বলেছ মা। সত্যি ভাগ্য করে এমন মেয়ে পাওয়া যায়। আর আমরা জানি মিতুল, তুই একা হাতে সব কিছু সামলে নিতে পারবি। ব্যবস্থা আমি করব। লুচি আমি ভাজবো, সুজি আমি বানাবো। আমার স্বামীর মঙ্গল বিধান দিতে যিনি আসছেন ওনার দেখভাল আমি করব। তোমরা আমার আলাদা রান্না করার ব্যবস্থা করে দাও, আমি আসছি। এক্ষুনি করে দাও। হে ভগবান, কি জ্বালাতনে পড়া গেছে। এ তো কোনোদিন রান্না জানে না, রান্না করবে, এর হাতে লুচি সুজি গুরুদেবকে খাওয়াবো কি করে? মুখে দেওয়া যাবে না। আচ্ছা পিসিমণি, ঠাম্মি, কেন এত চিন্তা করছেন? ও যা করছে ওকে করতে দিন, তারপর আমি আছি তো। মিতুল, বাহ, লুচিগুলো কি সুন্দর ফুলেছে, জাস্ট অসাধারণ। আমার তো মনে হচ্ছে এখনই একটা খাই। ছি, ফুলি দিদি, গুরুদেবের জন্য বানাচ্ছি, এতে লোভ দিও না। আমি তোমাদের জন্য আলাদা করে বানিয়ে দেবো তো। উফ মিতুল, তুমি না বড্ড নিয়ম নিষ্ঠ।
তোমাকে নিয়ে না আর পারা গেল না, পুরো ঠাকুমা একদম, সারা জীবন এরকমই থাকবে। আরে ওদিকে তো গুরুদেব এসে গেল, তোদের এখানে কমপ্লিট হয়েছে? চলে এসেছে? হ্যাঁ। হ্যাঁ, আমার রান্না তো হয়ে গেছে, কিন্তু কথা হলো অন্তরা দিদি চোখ এড়িয়ে রান্নাগুলো ওখানে নিয়ে যাবো কি করে? তাই তো, কিন্তু এখন কি করা যাবে বলো তো মিতুল দিদি? পুরো ব্যাপারটা কিন্তু চুপিসারে করতে হবে। বৌদিভাই যদি জানতে পারে তাহলে গুরুদেবের সামনেই ঝগড়া শুরু করে দেবে। আইডিয়া করে দিদি, তুমি এক কাজ করো, ঠাকুর ঘরে কুরুশের দুটো ঢাকা আছে না? হ্যাঁ, তার মধ্যে একটা ঢাকা অন্তরা দিদিকে দিয়ে বলো গুরুদেবের খাবারগুলো ওই ঢাকা দিয়ে ঢেকে দিতে, আর একটা ঢাকা সুভদ্রাকে দিয়ে আমাকে পাঠাও, কেমন? সে তো ঠিক আছে, কিন্তু কুরুশ দিয়ে কি হবে? আহা, তুমি নিয়ে এসোই না, তারপর দেখতেই পাবে কি হবে। আচ্ছা শুভ, চল 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 চল। সুখী হও মা, সুখী হও। গুরুদেব, এবার ঢাকনাটা খুলে দেখুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই তো রান্নার ছিঁড়ি, তার উপর আবার গুরুদেবকে বলছে গুরুদেব ঢাকনাটা খুলে দেখুন। মান সম্মান আর কিছুই রইল না। আমার হাতের লুচি তো এত ফোলেনি, আর আমি তো এত খাবারও দিইনি। কোন ফাঁকে আমার থালাটা সরিয়ে নিজের থালাটা গুজে দিয়েছে, আবার আমাকে হারিয়ে দিল মিতুল। দেখেছো মা, মিতুল কিন্তু ওর কথা রাখতে জানে। এই লুচিগুলো অন্তরার বানানোর হাতে হতেই পারে না। কিন্তু এসব করলো কখন? আরে ও কখন কি করে সেসব আজ অব্দি আমরা টের পেয়েছি? ও ঠিক সময় মতো খাবারের থালাটা হাত সাফাই করে দিয়েছে। আরে ওই যে শুভ পঞ্চা সর কলি এত অতিভক্তি দেখালো, ওই সময় নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছে। বাহ, অতি উত্তম। ঠাকুর, আমার ইন্দ্রবাবুকে তুমি ভালো রেখো, যেন কোনো বিপদ ইন্দ্রবাবুকে ছুতেও না পারে। স্বয়ং জম এলেও তাকে যেন আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হয়। আমাকে এই আশীর্বাদই করো যেন আমি চিরকাল ঢাল হয়ে ইন্দ্রবাবুর সমস্ত বিপদের সামনে দাঁড়াতে পারি। এই মেয়ের কথা ইন্দ্র খুব শোনে। এইবার এই আগুনে পুড়ে তুই শেষ হবি। মিতুল, কি হলো তোর? কেউ আসবে না এখানে, কেউ আসবে না, জ্বলন্ত কয়লা আছে এখানে। চলন্ত কলা? থামে, চলন্ত কলা কি করে গেল ওখানে?
আমি তো বুঝতে পারছি না, জ্বলন্ত কয়লা থাকার তো কথা নয়। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই কয়লাগুলো ফেলেছি, আর তাছাড়া সরও ছিল আমার সাথে, কিন্তু তখন তো কয়লাগুলো এমনি ছিল। তাহলে এলে কোথা থেকে? মিতুলের জন্য খুব চিন্তা না? যা চিন্তা করার করে নাও, কিছুক্ষণ পরেই মিতুলের পা পুড়ে শেষ হয়ে যাবে। তুমি কি করছো এটা? তোমাকে যেমন তোমার স্বামীর রক্ষা করার ব্রত থেকে কেউ আটকাতে পারবে না, আমাকেও তেমন আমার স্ত্রীর কষ্ট কমানোর জন্য বাধা দিতে পারে না। তোমাকে যদি এগোতে হয়, এইভাবে এগোতে হবে। এগো মিতুল, এগো। তোমার হাতে যে লাগবে। লাগুক, তোমারও তো লাগছে। এগো মিতুল, এগো। এ যেন স্বয়ং হরপার্বতীর জুটি, একের দুঃখে অপরের বুক কাঁদবে, এই না হলে স্বামী স্ত্রী। তোমাদের অমঙ্গল ঘটায় কার সাধ্যি মা? যে তোমাদের পরীক্ষা নিয়ে সাধারণ কয়লার মধ্যে গরম কয়লা রেখেছে, সে এতক্ষণে তার উত্তর পেয়ে গেছে। কি করছো? তোমার হাতে যে ব্যথা লাগবে তো। তোমার পায়ের ব্যথার কাছে আমার হাতে ব্যথা কিছুই না, আর তোমার কষ্ট হলে আমার কিছুই মাথায় থাকে না। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। দেখেছিস, দেখেছিস সুমি, আজ ঠাকুর নিজে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ইন্দ্রের যোগ্য স্ত্রী হলো মিতুল। কণিকা, ওই মেয়ে হলো তোমার নাতির রক্ষা কবচ। ওই মেয়ে থাকতে তোমার নাতির ক্ষতি করে এমন সাধ্বিকার। এমন বউ থাকতে কোনো বিপদই ইন্দ্রকে ছুতে পারবে না। হ্যাঁ, হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, বা দাদাভাইকে ফোন কর, আবার নিজের গলায় কথা বলে ফেলিস না। এ বাবা, তো টেনশন কেন নিচ্ছিস? মানুষ একবার ভুল করে, বারবার ভুল করে না। এবার দেখ। ঠিক আছে, দাদাকে ফোন কর। হ্যাঁ। হ্যালো হ্যালো, মিস্টার লাহিড়ী, আমি বনসল কথা বলছিলাম। হ্যাঁ মিস্টার বনসল, বলুন। মিস্টার লাহিড়ী বলছি, আজ রাত মে রুবি হোটেলের 110 নম্বর রুমে আপনি আসবেন, কেমন? আমি ওখানেই থাকবো। অফিসে যাওয়ার আসলে খুব একটা সময় নেই, তাই ওখানেই আমাদের ডিলটাকে ফাইনাল করতে হবে, কেমন? আচ্ছা বেশ, তাই হবে। ওকে ওকে ইন্দর বাবু, শুক্রিয়া। দাদাভাইয়ের দিকটা তো হয়ে গেল, এবার মিতুলকে পটাতে হবে। আমি মিতুলের কাছে যাই। হ্যাঁ, যা যা, অল দ্য বেস্ট। মিতুল। দিদি, কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? আরে দাদাভাই তোমায় ফোন করেছিল, কিন্তু ফোনে পাইনি, তাই জন্য আমায় বলে দিল যে যাতে তুমি রুবি হোটেলে 110 নম্বর রুমে সন্ধ্যে 6টা নাগাদ চলে যাও। হোটেলে কেন বলো তো? আরে তুমি তো আমাকে পুরো কথাটা শেষই করতে দিলেন। শোনো, দাদাভাই বলেছে কি নাকি একটা কন্ট্রাক্ট নিয়ে আলোচনা আছে, সেই জন্য তোমাকে থাকতেই হবে।
দাঁড়াও আমি তোমার দাদা ভাইকে একটা ফোন করে দিই। না 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 না, কেন ফোনে পেতেও পারি? পাবেই তো। হ্যাঁ সেটাই তো বলছি, ফোনে পেলে আমি একটু কথা বলি না, কি কন্ট্রাক্ট কি বৃত্তান্ত কিছুই তো আমি জানি না। হ্যাঁ আমি তো তুমি সেটাই বলতে চাইছিলাম, তুমি ফোনে পাবে কিন্তু দাদা ভাইকে পাবে না। দাদা ভাই তো অলরেডি মিটিং করতে শুরু করে দিয়েছে, তোমাকে ঠিক সন্ধ্যে 6টার সময় ওখানে চলে যেতে হবে। ও না, আসলে এই ধরনের মিটিং এর আগে আমরা একটু আলোচনা করে নিই তো, তাই। না না আলোচনা করতে হবে না, এসব মিটিং গুলো না ডিরেক্ট হয় ভালো। হ্যাঁ এক্সাইটেড হয়ে বড্ড বেশি বকে ফেলছি। কন্ট্রোল কলি কন্ট্রোল। কি ভাবছো বলো তো? কিছু না কিছু না, শোনো দাদা ভাই বলেছে এই মিটিংটা তো বড়, অনেক লোকজন আসবে, তাই জন্য তোমাকে একটু সুন্দর করে সেজে গুজে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বরং তৈরি হইনি। কেন? হ্যাঁ তুমি তৈরি হই না, তুমি আর দেরি করো না। ঠিক আছে তাড়াতাড়ি তৈরি হই না। অন্তরাকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, সবই আমাকেই ফোন করে করে বলতে হবে। হ্যাঁ, রুবি হোটেলের 110 নম্বর ঘরে। হ্যাঁ, কি করবে কিছু ভাবলে অন্তরা? দাদা কিছু বুঝতে পারলেন কোথায় গন্ডগোল? দেখছি দেখছি। ম্যাডাম ফোনটা টর্চটা অন করে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিন না, এই নিন। হ্যাঁ কি বুঝছেন দাদা? আর কতক্ষণ? আমার তো দেরি হয়ে যাচ্ছে। দেখছি দেখছি। ম্যাডাম আমি একটু আসছি, আপনি একটু বসুন। ঠিক আছে। কি হলো? ড্রাইভার দাদা ওভাবে দৌড়ে কোথায় গেলেন? আমিও না কি যে ভাবি, তাড়াহুড়োর মধ্যে দৌড়াবে না তো কি করবেন? সময় গড়িয়ে যাচ্ছে, ড্রাইভার দাদা তো এখনো এলো না। না, আমি বরং ইন্দ্রবাবুকে একটা ফোন করি, বলে দিই আমার পৌঁছতে দেরি হবে। ওহো, ফোনটা তো ড্রাইভার দাদাকেই দিলাম। তাহলে কি আমার ফোনটা ভুল করে ড্রাইভার দাদা নিয়ে চলে গেলেন? কি করি এখন? এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে ফোনটাও না। কাছে এসো ইন্দ্রবাবু, কাছে এসো। বলে বাবা আর যে দৌড়াতে পারছি না, কিন্তু না, থামলে চলবে না। রবি হোটেলে ইন্দ্রবাবুর কাছে আমাকে পৌঁছতেই হবে। ওনার যেন কিছু না হয় বলে বাবা, আমার শক্তি দাও, আমার শক্তি দাও তুমি।
রুবি হোটেল। এক্সকিউজ মি ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম মিতুল পাল। আমার স্বামী এই হোটেলের 110 নম্বর রুমে আছে, আমাকে না এক্ষুনি যেতে হবে। জাস্ট এ মিনিট ম্যাম, আমাকে একটু চেক করে নিতে দিন। হ্যাঁ, উনি এখানেই আছেন, এদিক থেকে যান। মিতু, তুমি এসেছো মিতু? মিতুল, আজ আর তুমি আমাকে আটকাতে পারলে না। মিতুল, 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 খবরদার! এই নোংরা গলায় তুমি আমার নামও উচ্চারণ করবে না। তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই মেয়েটাকে ভরসা নেই, যা খুশি তাই করে দিতে পারে। শোনো মিতুল, তুমি আমার উপরে রাগ করছো তো? আমি কিন্তু ইন্দ্রকে কিছু করিনি। ইন্দ্রর এই অবস্থা হচ্ছে কারণ ও ড্রিঙ্ক করেছে। ও ড্রিঙ্ক করলে তো নিজেকে কন্ট্রোলই করতে পারে না। ইন্দ্র নিজে আমাকে এখানে ডেকেছে। দেখো মিতুল, তুমি তুমি বুঝতে পারছো না ইন্দ্র কি করতে চাইছে। ও টু টাইমিং করার চেষ্টা করছে। ইন্দ্র দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। ও তোমার সাথেও খেলতে চাইছে, আমার সাথেও খেলতে চাইছে। বুঝতে পারছো না তুমি? আপনি কোথায় গেলেন মিতু? কি টাইম, কি সব বলছো তুমি? শোনো, ইন্দ্রবাবু না অত ফালতু সময় নেই 1 2 3 4 টাইমিং করার জন্য। আর তাছাড়া ওনার সময়ের অনেক দাম। আর সেই সময়টা উনি কার সঙ্গে কাটাতে চান সেটা নিশ্চয়ই ঘোরের মধ্যে উনি কার নাম নিচ্ছিলেন সেটা থেকে আন্দাজ করতে পারছো। না, পারছি না, আন্দাজ করতে পারছি না। আর টাইম মতো আমি সবাইকে সবার জায়গা দেখিয়ে দেবো। টাইম আমাদের অনুযায়ী চলে না, আমরা টাইমের অনুযায়ী চলি। আর আমি তো দেখতেই পাচ্ছি তোমার টাইম খুব খারাপ আসছে। তুমি মিতুলকে খেপিয়ে দিয়েছ অন্তরাদি। আমি অনেক সময় দিয়েছি তোমায়, অনেক সহ্য করেছি তোমাকে, কিন্তু এবার তুমি দেখবে মিতুল পাল কি। তোমার সাথে সমস্ত হিসেব আমি বুঝে নেব। আজ তুমি বুঝতে পারবে বাংলা মার কাকে বলে। একটা মারও বাইরে পড়বে না। কি করছো তুমি মিতুল? বাঁচাও, বাঁচাও! আপনি কোথায় গেলেন মিতুল? সাবধানে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল? তার মানে অন্তরাই আমার চায়ের মধ্যে নিশ্চয় কিছু মিশিয়ে দিয়েছিল। চায়ের মধ্যে? হ্যাঁ, চায়ের মধ্যে। সত্যি অন্তরা দিদির মতো জঘন্য মানুষ আমি দুটো দেখিনি। ঠিক সময় মতো ওকে আমি উচিত শিক্ষা দেব। না মিতুল, না না না, অন্তরাকে আর সময় দেওয়া যাবে না। ওকে আজই উচিত শিক্ষা দিতে হবে। অন্তরা কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি সবে মাত্র তোমার জ্ঞান ফিরেছে, তুমি সাবধানে, তাড়াহুড়ো করো না, এখন শান্ত হও। আমি শান্ত হতে পারছি না। বুঝতে পারছো না, জল অনেক দূর গড়িয়ে গেছে। আর বেশি দূর যাওয়ার আগে আজকে কিছু না কিছু করতে হবে। সত্যি বলছি, এখন যদি আমরা কিছু না করি না, খুব খারাপ হয়ে যাবে। কিন্তু সেটা তাড়াহুড়োর মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি এখন শান্ত হও, আমি বললাম না এক্ষুনি তোমার। তুই বুঝতে পারছো না। তুমি কি ভাবছো আমি চুপ করে থাকলে অন্তরা চুপ করে থাকবে? ও চুপ করে থাকার মেয়ে নয় মিতু।
ও দেখো নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে গিয়ে সবাইকে রং চুড়িয়ে অনেক গল্প বলে দিয়েছে। তাতে আমারও ভালো হবে না, তোমারও ভালো হবে না। তুমি বাড়ি চলো আমার সাথে, আমি আজই একটা বড় সিদ্ধান্ত নেব। চলো। আমি তোমাকে ঠান্ডা মাথায় একটা কথা বোঝাচ্ছি, তবে আমি বুঝতে পারছি তোমার এই সব কিছু মানতে কষ্ট হচ্ছে। দেখো মধ্যখান থেকে 7-8টা বছর চলে গেছে, আমি তোমাকে বারবার এই এক কথা বলছি, আমিও আগের মতো নেই, সিচুয়েশনটা আগের মতো নেই। তাই বলছি তোমার যা লাগবে আমায় বলো, আমি তার ব্যবস্থা করছি, কিন্তু প্লিজ এটা মেনে নাও, নাহলে তুমি ভালো থাকবে না, না আমি ভালো থাকবো, না মিতুল ভালো থাকবে। দেখো এখন নতুন করে তোমার সাথে আমি সংসার করতে পারবো না, কারণ আমি মিতুলের সাথে সংসার করতে চাই, বুঝতে পেরেছো? তাই আমি তোমাকে বলছি, তোমার যা দরকার তুমি আমাকে বলো, আমি তার ব্যবস্থা করব। আমি বলছি তো, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি শুধু একবার বলো। আমি যা চাইবো তাই দেবে? বলেই দেখো না। ঠিক আছে, খরপোশ হিসেবে আমার 10 কোটি টাকা চাই, আর তোমাদের বিজনেসে 20% শেয়ার। দেবে তো? কি বলছো কি অন্তরা? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমাকে সবাই মিলে এত করে বোঝানোর পর তুমি এই দাবি করছো? এই জন্যই আমি এতক্ষণ চুপ করেছিলাম। দিস ইজ আ নেচার। ওকে যতই বোঝাও কোনো কিছুতেই বুঝবে না, শুধু নিজেরটা বোঝে, শুধু নিজেরটা। শুভ দাদা তুমি শান্ত হও। এসব কি বলছো তুমি অন্তরাদি? ইন্দ্রবাবুর পক্ষে এটা সম্ভব? কারোর পক্ষে সম্ভব? তুমি ডিভোর্স দিতে চাইছো না বলেই এই অস্বাভাবিক দাবি করছো, তাই তো? না মিতুল, আমি অস্বাভাবিক কিচ্ছু চাইনি। কিন্তু কারোর কোনো কাজে যদি আমার লাইফ রিস্ক হতো তাহলে তুমি কি করতে বলো? কি হলো, চুপ করে আছো কেন? বলো। মেরেই ফেলতাম তাকে আমি। তাহলে আমি তো শুধু ডিভোর্স চাইছি। দেখো আমি তোমাকে বোঝাতে পারছি না কেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো ইন্দ্রবাবু। একটা কথা তুমি পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও, 7-7টা বছর পর অন্তরা এ বাড়িতে ফিরে এসছে, কিন্তু এখন তুমি আমার স্ত্রী। যেহেতু অন্তরার সাথে আমার লিগালি ডিভোর্স হয়নি, তাই ও বারবার আমার স্ত্রী হওয়ার দাবি করছে, তাই তো? সে তো করছে। দেখো মিতু, এই সিচুয়েশনে দাঁড়িয়ে একটাই রাস্তা আছে, অন্তরাকে একবার লিগালি ডিভোর্স দিয়ে দিলে কারোর কোনো আপত্তি থাকবে না। মিতুল, আমাকে এটাই করতে হবে, আর তোমাকে রিকোয়েস্ট করছি তুমি আমাকে প্লিজ আটকেও না, কারণ ওকে ডিভোর্স না দিলে আমি তোমার সাথে হ্যাপিলি থাকতে পারবো না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু অন্তরাদি যা চাইছে সেটা ওকে দিতে গেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কেন সেটা বুঝতে পারছো না? মিতুল, তোমার ক্ষতি যাতে আটকাতে পারি সেটাই আমার কাছে সব থেকে বড়। আমি তো তোমার কাছেই আছি ইন্দ্রবাবু, কিন্তু তোমার সাজানো ব্যবসা তুমি এইভাবে অন্তরাদির হাতে তুলে দেবে কিভাবে? মিতুল, আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই, তবে আমি একটা কথা বলতে পারি, তুমি যদি আমার সঙ্গে থাকো আমি আমার ব্যবসা আবার দাঁড় করিয়ে দেবো। তুমি যা করছো ভেবে করছো তো? আমার শুধু একটাই ভাবনা। এই অন্তরা, তুমি এটা কি করলে বলো তো? কেন, কি করলাম আমি?
দুম করে তুমি ডিভোর্স দিয়ে দেবে বললে কেন? আরে বাবা, তোমার তো উচিত ছিল মিতুলকে তাড়ানো, কেন করলে এটা? এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না সিমি। মানে অন্য কোনো উপায় ছিল না বলে তুমি ডিভোর্স দিয়ে দেবে? আরে বাবা, এভাবে তো তুমি হেরে গেলে। হ্যাঁ, হেরেই গেলাম না হয়। ইন্দ্র তো আমাকে ভালোই বাসে না। যার আমার প্রতি কোনো ফিলিংসই নেই তাকে জোর করে জিতেই বা কি লাভ বলো তো? তাছাড়া আমি ইন্দ্রর কাছে যা চেয়েছি ইন্দ্র তো আমাকে দিতে রাজি হয়ে গেছে, তাই আমার চলে যাওয়াটাই ভালো। আর দেখো, আমার এসব ঝামেলা না আর ভালো লাগছে না। আমি খুব টায়ার্ড হয়ে গেছি এসব কিছু নিয়ে। তবে আমি ইন্দ্রকে একবার প্রপারলি বাই বলতে চাই, একটা ফেয়ারওয়েল দিতে চাই ইন্দ্রকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। লয়ার কাল আসছে। মিতুল তাই বলছিল, কিন্তু কি করা যাবে বল? মানছি অনেক টাকা ক্ষতি হবে, কিছু করার নেই। প্রবলেম হলে ফেস করব, হ্যাঁ, কিন্তু অর্ক সেই জন্য তো আমি চুপ করে থাকতে পারবো না। তুই দেখতে পাচ্ছিস মিতুল কত কষ্টে আছে। হ্যাঁ দেখ, মিতুলের জন্য এটুকু আমাকে করতেই হবে। মিতুল আমার জন্য অনেক কিছু করেছে, ওর প্রতি আমি অনেক অনেক ঋণী। যাই হোক, আমি চেষ্টা করছি এইভাবে অল্প হলেও মিতুল ঋণ শোধ করা। আচ্ছা ঠিক আছে, তুই কালকে সকালে চলে আসিস। রাখছি। দম নিতে পারছি না। হঠাৎ কি হলো? কষ্ট হচ্ছে কেন? হোয়াট? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আই নো অনুরাধা, আই নো। একবার ভেবে দেখো তো, তুমি এটা দেখে এত বড় একটা শখ পেলে, আর এরপর যখন বাড়ির সবাই এটা দেখবে তখন বাকিরা কতটা শখ পাবে। ক্যান ইউ ইমাজিন ইট অনুরাধা? আর তারপর ওই মিতুল কতটা ভাসবে সেটা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করব। একটা মিনিট রানু, কিন্তু তার জন্য তো গুগলিকে প্রেজেন্ট থাকতে হবে। গুগলি আসবে তো, কালকেই গুগলি ওর উইন্টার ক্যাম্প থেকে বাড়িতে ফিরবে। তুমি কিন্তু এট এনি কস্ট একদম ঠিকঠাক টাইমে বাড়িতে চলে এসো। হ্যাঁ, আই এম ইনভাইটিং ইউ। আর ওই ছোট্ট কাজটা করে দিও। তারপর বাড়িতে যেটা হবে সেটা নয় আমরা সবাই মিলে দেখব। অনলি এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। ওকে? একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করতে চেয়েছো তোমরা। আমি বুঝতে পেরেছি ইন্দ্র সোহাগকে আমার থেকে, আমার চোখের আড়াল করে রেখেছিল যাতে আমি দেখতে না পাই ওকে। আরে এই সব কিছু তোমরা জেনে বুঝে মুখ বন্ধ করেছিলে। বৌদি ভাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কলি,
তুমি ছোট, ছোটদের মতো থাকো, বড়দের কথার মাঝে কথা বলতে এসো না। আমি বুঝে গেছি ইন্দ্র চালাকি করে সোহাগের ফেরার আগে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করতে চেয়েছিল। আর তোমরা সবাই সবটা জেনে প্রতিবাদও করলে না। অন্তরা, কারোর কোনো কথা না শুনে তুমি যা নয় তাই বলে যাচ্ছ কেন? তুমি আমাকে জিজ্ঞেস করছো পিসিমণি? আমাকে জিজ্ঞেস করছো? তুমি তো নিজে একজন মা, আর যদি তোমার সাথে এমনটা হতো তুমি চুপ করে বসে থাকতে পারতে? অন্তরাদি তুমি তুমি তো আর একটা কথাও বলবে না। একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করার নোংরা খেলা হচ্ছে, আর তুমি নিজে একজন মা হয়ে সেটাকে সাপোর্ট করছো, সাহায্য করছো। অন্তরা তুমি ভুল অ্যালিগেশন দিচ্ছ। অন্তরা, আমি বুঝতে পারছি, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি অন্তরা। দেখো অন্তরা, তাই বলে সত্যি তো মিথ্যে হয়ে যায় না, যাবে না। তোমরা প্লিজ আমাকে কেউ কিছু বোঝাতে এসো না। আমার বোঝা হয়ে গেছে, আমার সবটা বোঝা হয়ে গেছে, সব জানা হয়ে গেছে। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমার স্বামী, আমার সংসার, পরিবার সবকিছু আমার থেকে কেড়ে নিয়েছে বলে আমার মেয়েকেও আমার থেকে কেড়ে নিতে পারবে না? মিতুল, আমার সব পরিচয় একদিকে আর আমার মায়ের পরিচয় অন্যদিকে। আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মেয়েকে আমি ছাড়বো না। আমার মেয়েকে ছেড়ে দাও। অন্তরাদি, আমার কাছে দেখো, অন্তরাদি আমাকে ডাকবে। কি করছো তুমি তখন থেকে? দেখতে পাচ্ছ না আমার মেয়েটা কিরকম ভয় পাচ্ছে? কেন এরকম করছো তুমি? একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। ও গুগলি অন্তরাদি, ও আমার তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করছো? তুমি তো ক্রিমিনাল। তুমি জানো না এটার জন্য আমি কত দূর যেতে পারি। তোমাকে ভালো ভালো বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। I'm sorry. আমি বুঝতে পারিনি তোমার লিখেছে। তুমি তো আমার সোহাগ। বলো আমার সোহাগ তো তুমি। বলো না। তখন থেকে কেন এক কথা বলে যাচ্ছ বারবার তুমি? ও সোহাগ নয়, ও গুগলি, আমার মেয়ে। মিতুল মা, ও কে যে তোর কাছ থেকে আমাকে কেড়ে নেবে? তুই আমার মা, ওকে বলে দে তুই আমার মিতুল মা, তুই আমার মা। অন্তরা, তুমি ভুল করছো। ওটা গুগলি, সোহাগ নয়। দেখো, এই ভুলটা করো না কিন্তু। অন্তরা দেখো, মাথা ঠান্ডা করো। ও কিন্তু গুগলি, ও সোহাগ নয়। একটু অন্তরা, ও গুগলি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো অন্তরা, একটু বোঝার চেষ্টা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।